ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে বহাল থাকবে অবরোধ, জানালেন ট্রাম্প। যুদ্ধে মার্কিন সেনা হতাহত হওয়ায় তোপের মুখে হেক্সেট, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 7। রাশিয়ার বিজয় দিবস উদযাপন উপলক্ষে 9 মে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের। ট্রাম্পের সঙ্গে ফোনালাপ, দুপক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত, নিহত 3। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, নিহত 9 ফিলিস্তিনি। বিভিন্ন সংস্থার সহায়তায় চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। প্রতিকূলতা আর অনিশ্চয়তায় দিন কাটছে বাসিন্দাদের। ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ না হলে নৌ অবরোধ বহাল থাকবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আইআরজিসি জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর তালিকা করা হচ্ছে। ফের আগ্রাসন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসের শুনানিতে তোপের মুখে পড়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধে মার্কিন সেনা নিহতের দায় তার কাঁধে চাপান ডেমোক্র্যাট আইন প্রণেতারা, যদিও হেগসেথ দাবি করেন সেনাদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নজরদারি আর মার্কিন নৌ অবরোধ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। অবরোধের মাঝে গত 20 এপ্রিল ইরানি কন্টেইনারবাহী জাহাজ তোসকা আটক করে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের খবর, জাহাজটির 6 নাবিককে মুক্ত করেছে মার্কিন সেনারা। আটক বাকি ক্রুদের মুক্ত করতে ইরানি কর্তৃপক্ষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের গণমাধ্যমের দাবি, গত 3 দিনে অর্ধশতাধিক ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙেছে। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে তারা জানায়, এর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ ছিল, যদিও এ বিষয়ে মুখ খোলেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি হুঁশিয়ারির পাশাপাশি তেহরানকে দ্রুত বাস্তব পরিস্থিতি বুঝে বুদ্ধিমান হওয়ার পরামর্শও দেন। ট্রাম্প বলেন, বোমাবর্ষণের চেয়ে অবরোধ অনেক বেশি কার্যকর। ইরানের সঙ্গে ফোনে আলোচনা হচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন হুঁশিয়ারির জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে তারা তাদের লক্ষ্যবস্তুর তালিকা ঠিক করছে। আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের সম্পূর্ণ নতুন সামরিক কৌশল ও নজিরবিহীন প্রতিরোধ মোকাবিলা করতে হবে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো কংগ্রেসের শুনানিতে অংশ নেন সমরমন্ত্রী পিট হেগসেথ। এ সময় ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান তিনি। এক ডেমোক্র্যাট সদস্য এই যুদ্ধকে কৌশলগত ভুল এবং চোরাবালি হিসেবে বর্ণনা করেন। যুদ্ধে মার্কিন সেনা নিহতের ঘটনায় সমরমন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। শুনানিতে এক আইন প্রণেতা অভিযোগ করেন, কুয়েতের ঘাঁটিটি ইরানের লক্ষ্যবস্তু তালিকায় থাকার পরও মার্কিন সেনাদের সেখানে পাঠিয়ে ঝুঁকি বাড়ানো হয়েছে। তবে হেগসেথ এই অভিযোগ অস্বীকার করে বলেন, সেনাদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল। পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জেই হার্স্ট কংগ্রেসকে জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী প্রায় $25 বিলিয়ন ব্যয় করেছে। এই যুদ্ধে 13 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং শত শত সেনা আহত হয়েছেন। বিপুল এই খরচের বড় একটি অংশ গেছে অস্ত্রশস্ত্র ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের পেছনে, যা এখন মার্কিন রাজনীতিতে একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথকে সন্দেহ করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার ধারণা, যুদ্ধ সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঠিক তথ্য দিচ্ছে না পেন্টাগন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ট্রাম্প প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠকের কৌশলগত পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন ভ্যান্স। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন রাজনীতির টানাপোড়েনের কথা তুলে ধরছে বিভিন্ন গণমাধ্যম, যার কেন্দ্রে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার সেই আশঙ্কা আবার উস্কে দিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিকের এক প্রতিবেদন। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সঠিক তথ্য দিচ্ছে না মার্কিন সমর দফতর পেন্টাগন, এমন আশঙ্কা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সমরমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন 8 সপ্তাহের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর পারফরমেন্সের ব্যাপক প্রশংসা করছেন। ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী ও প্রতিরক্ষা কাঠামোর উপর চরম আঘাত হেনেছে মার্কিন সেনারা। এছাড়া যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার এখনও পূর্ণ রয়েছে বলে দাবি করেন তারা। তবে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠকগুলোতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বারবার এসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় ভ্যান্স নির্দিষ্ট কিছু ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার আশঙ্কা, অস্ত্রের এই ঘাটতি ভবিষ্যতে চীন, উত্তর কোরিয়া বা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে দ্য আটলান্টিক জানায়, ভ্যান্স কৌশলগত পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছেন। হেক্সেথ ইরানের সামরিক বাহিনী ধ্বংসের দাবি করলেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে ভিন্ন চিত্র। তেহরান তাদের বিমান বাহিনীর প্রায় 2/3 ক্ষমতা এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সংরক্ষণ করতে পেরেছে। এমনকি তাদের ছোট ও দ্রুতগামী নৌকাগুলো সচল রয়েছে। এমন খবর এবারই নয়, চলতি মাসের শুরুর দিকেও ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্স প্রশ্ন তুলেছেন এমন প্রতিবেদন প্রকাশ পায়। তবে ভাইস প্রেসিডেন্টকে এখন অনেক কিছুই সামলাতে হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ ইরান যুদ্ধের ফলাফলের উপর অনেকটা নির্ভর করছে বলেও বিশ্বাস করতে শুরু করেছেন তিনি। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ আর যুদ্ধের টান উত্তেজনায় চরম বিপাকে ইরান। উপসাগরীয় অঞ্চলের ওপর নির্ভরতা কমিয়ে তেহরান এখন তাকিয়ে আছে উত্তরে মস্কোর দিকে। প্রশ্ন উঠছে, কাস্পিয়ান সাগর আর রেল নেটওয়ার্ক কি পারবে ইরানের বিপর্যস্ত অর্থনীতির লাইফলাইন হতে, নাকি খোদ রাশিয়ার সীমাবদ্ধতা এই সম্পর্কে বাধার দেয়াল হয়ে দাঁড়াবে? হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ইরানের তেল রপ্তানি আর আমদানিতে যখন নাভিশ্বাস দশা, তখন বিকল্প খুঁজছে তেহরান। এ লক্ষ্যেই সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউক্রেন যুদ্ধের পর থেকেই মস্কো আর তেহরানের সখ্যতা আরও বেড়েছে। উভয় দেশই এখন পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন এক বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরির স্বপ্ন দেখছে। এই সম্পর্কের মেরুদণ্ড হল ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা INSTC। কাস্পিয়ান সাগরের বন্দর আর রেলপথ ব্যবহার করে রাশিয়ার গম, ধাতু আর শিল্পপণ্য যাচ্ছে ইরানে। এমনকি 2024 সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছায় $4.8 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজের বিকল্প হিসেবে রাশিয়ার আস্ট্রাখান বা মাখাচকালা বন্দরগুলো এখন তেহরানের জন্য বড় ভরসা হতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ইরানের মোট বাণিজ্যের প্রায় 90% হয় সমুদ্রপথে। রেলপথ বা সড়ক পথে সেই বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যেমন ব্যয়বহুল, তেমনি সময় সাপেক্ষ। এছাড়া রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে রয়েছে। তাই তেহরানের তেল বিক্রির বিকল্প বাজার তৈরি করা বা বড় কোনো বিনিয়োগ মস্কোর জন্য এখন বেশ কঠিন চ্যালেঞ্জ। ভূরাজনীতিবিদদের মতে, ইরানকে টিকিয়ে রাখা রাশিয়ার জন্য কৌশলগতভাবে লাভজনক, কারণ ইরান টিকে থাকলে বিশ্ববাজারে তেলের দাম চড়া থাকবে, আর সেটাই রাশিয়ার যুদ্ধ অর্থনীতিতে যোগাবে বাড়তি জ্বালানি। আবার একটি শক্তিশালী পশ্চিমা বিরোধী মিত্রকেও হাতছাড়া করতে চায় না ক্রেমলিন। তবে এই লাইফলাইন শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নির্ভর করছে উত্তর দক্ষিণ করিডোরের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার উপর। অর্থনৈতিক অবরোধ আর যুদ্ধের বৈতরণী পার হতে ইরান এখন মস্কোর উপর বাজি ধরছে। তবে ভূরাজনৈতিক মিত্রতা আর বাস্তব অর্থনৈতিক সামর্থ্যের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা সময় বলে দেবে, এমনটাই মত বিশ্লেষকদের। রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে 9 মে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে বিষয়টি আলোচনা করেন দুই নেতা। এদিকে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতার মাঝেও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। রুশ সেনাদের হামলায় দোনেৎস্ক ও সুমি অঞ্চলে 3 জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে কিয়েভের প্রতিরক্ষা ও ড্রোন উৎপাদনে 45 বিলিয়ন ইউরোর বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর বিরুদ্ধে বিজয় উদযাপনের প্রস্তুতি চলছে রাশিয়ায়। রেড স্কোয়ারে কুচকাওয়াজের প্রথম মহড়া দিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এবার আর আগের মতো ব্যাপক সমরাস্ত্রের প্রদর্শনী দেখা যাবে না সেখানে। ইউক্রেন যুদ্ধের কারণে এবারের প্যারেড সীমিত করার নির্দেশ দিয়েছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কিয়েভ সন্ত্রাসী তৎপরতা শুরু করায় নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত। বিজয় দিবসের আয়োজন ঘিরে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানায়, 9 মে দিবসটি উদযাপনে ইউক্রেন যুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন পুতিন। ট্রাম্পও এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। ফোনালাপ শেষে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য বিশেষ গুরুত্ব দিতে বলেছেন।
relatively quickly, I hope. সংঘাত বন্ধে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতার মাঝেও রণক্ষেত্রে থামেনি পাল্টাপাল্টি হামলা। গেল একদিনে ইউক্রেনের দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে সিরিজ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এসব হামলায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। রাশিয়ায় একটি শিল্প প্রতিষ্ঠানে পাল্টা ড্রোন হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। এদিকে 2026 সালের জন্য ইউক্রেনকে 45 বিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মূলত ড্রোন উৎপাদন আর প্রতিরক্ষা বাজেট শক্তিশালী করতেই খরচ হবে এই বিপুল অর্থ। বিশ্বজুড়ে এখন অস্ত্রের ঝনঝনানি, যুদ্ধ, উত্তেজনা আর ভূরাজনৈতিক প্রতিযোগিতার মাঝে দেশে দেশে সামরিক ব্যয় পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ চূড়ায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদন বলছে 2025 সালে বিশ্বের দেশগুলো সামরিক খাতে ঢেলেছে $2.88 ট্রিলিয়ন। শীর্ষে যুক্তরাষ্ট্র, পেছনে চীন, রাশিয়া। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, কোথাও থামছে না অস্ত্র কেনার প্রতিযোগিতা। বিশ্বজুড়ে সামরিক ব্যয় এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির সর্বশেষ প্রতিবেদন বলছে 2025 সালে বিশ্বের দেশগুলো তাদের সামরিক খাতে ব্যয় করেছে $2.88 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় 3% বেশি। সহজ ভাষায় বললে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য গড়ে $350 সামরিক ব্যয় হয়েছে গেল বছর। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এবছর সামরিক খাতে ব্যয় করেছে $954 বিলিয়ন, যা পরবর্তী 6টি দেশের মোট ব্যয়ের চেয়েও বেশি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চীন ও রাশিয়া। 336 ও $190 বিলিয়ন ব্যয় করেছে দেশ দুটি। এরপরই আছে জার্মানি ও ভারতের নাম। এই 5টি দেশ মিলেই বিশ্বের মোট সামরিক ব্যয়ের 58% নিয়ন্ত্রণ করছে। মাথাপিছু ব্যয়ের হিসেবে সবচেয়ে এগিয়ে কাতার। 2006 সালে যেখানে মাথাপিছু সামরিক ব্যয় ছিল $1,231, 2022 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে $5,428, প্রবৃদ্ধি 340%। তবে প্রবৃদ্ধির হারে সবচেয়ে নাটকীয় পরিবর্তন দেখিয়েছে ইউক্রেন। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের কারণে দেশটির মাথাপিছু সামরিক ব্যয় বেড়েছে 3,387%। ইউরোপে এই ব্যয় বৃদ্ধির একটি বড় মোড় এসেছে 2014 সালে, যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে। এরপর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো জিডিপির 2% প্রতিরক্ষায় ব্যয় করার লক্ষ্যমাত্রা নেয়। ফলে 2016 থেকে 2025 সালের মধ্যে ইউরোপের সামরিক ব্যয় দ্বিগুণ হয়েছে। পূর্ব ইউরোপে বৃদ্ধি পেয়েছে 173%। অস্ত্র বিক্রিতেও বিশ্বে এককভাবে আধিপত্য বজায় রাখছে যুক্তরাষ্ট্র। 2016 থেকে 2025 সালের মধ্যে বিশ্বে মোট $295 বিলিয়ন অস্ত্র বিক্রি হয়েছে। এর মধ্যে 39% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। কেবল পেন্টাগনই 2020 থেকে 2024 সালের মধ্যে বেসরকারি কোম্পানিগুলোকে $2.4 ট্রিলিয়ন চুক্তি দিয়েছে। এই ব্যয়ের বিপরীতে প্রশ্ন উঠছে জনকল্যাণ নিয়ে। 137টি দেশ বিশ্লেষণ করে দেখা গেছে মাত্র 9টি দেশ স্বাস্থ্য ও শিক্ষার চেয়ে সামরিক খাতে বেশি ব্যয় করে। বাকি দেশগুলোর অগ্রাধিকারে রয়েছে স্বাস্থ্যসেবা ও শিক্ষা। আর আধুনিক যুদ্ধের চেহারাও বদলে যাচ্ছে দ্রুত। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং সাইবার যুদ্ধের সমন্বয়ে গড়ে উঠছে নতুন সামরিক কাঠামো। গেল বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ওপেনএআই, XAI এবং অ্যান্থ্রোপিককে $200 মিলিয়ন চুক্তি দিয়েছে সামরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি এখন যুদ্ধের সমান অংশীদার হয়ে উঠছে। লেবাননে ইসরায়েলি হামলায় বেড়েই চলেছে লাশের মিছিল। গত মার্চ থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই সংঘাত ও বিমান হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 2,500 ছাড়িয়েছে। যুদ্ধবিরতি চললেও দেশটির দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নেতানিয়াহু বাহিনীর হামলার জেরে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 16 লাখ ছাড়িয়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়।
যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে 20টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। টায়ার, জুয়াইয়া ও আল হানিয়ে শহরে আলাদা আক্রমণে নারীসহ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী সাফ জানিয়েছে, লেবাননের দক্ষিণ ফ্রন্টে তাদের জন্য কোনো যুদ্ধবিরতি নেই। বাহিনীটি জানায়, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তারা এই অঞ্চল থেকে পিছু হটবে না। রাজনৈতিকভাবে যুদ্ধবিরতির কথা বলা হলেও মাঠ পর্যায়ে ইসরায়েলি সেনাদের অভিযান ও অবকাঠামো ধ্বংসের ওপর কোনো বিধিনিষেধ নেই বলেও জানায় আইডিএফ। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 2500-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 7800-র বেশি। সংঘাতের তীব্রতায় বাস্তুচ্যুত হয়েছেন 16 লাখের বেশি মানুষ। কেবল প্রাণহানি নয়, লাগাতার হামলার জেরে তীব্র খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে দেশটি। জাতিসংঘ সমর্থিত আইপিপি এর এক প্রতিবেদন বলছে, আগস্টের মধ্যে দেশটির অন্তত 12,40,000 মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে যাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করে জানিয়েছে, সংঘাত ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের জন্য খাদ্য কেনা অসম্ভব হয়ে পড়ছে। যুদ্ধের আগে এই সংকটে থাকা মানুষের সংখ্যা ছিল প্রায় 8,74,000। দিনের পর দিন যুদ্ধবিরতি ভেঙে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গেল 24 ঘন্টায় নতুন করে নেতানিয়াহু বাহিনীর হামলায় গাজা উপত্যকায় অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 18 জন। গাজা সিটি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলা ও গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে 6 জন সরাসরি গুলিতে নিহত এবং ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উত্তরের বেইতলাহিয়া এবং দক্ষিণের খান ইউনিসেও কয়েকজন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে আর্টিলারি শেলিং ও ভবন ধ্বংসের ঘটনাও ঘটেছে বলে জানা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 817 জন নিহত এবং 2296 জন আহত হয়েছেন। তবে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করছে। ইসরায়েল অবশ্য এসব ঘটনাকে নিরাপত্তা অভিযান ও চলমান সামরিক কার্যক্রমের অংশ হিসেবে ব্যাখ্যা করে আসছে।